আজ থেকে ২৮ বছর আগে আমাদের সামনে একটা ভয়ঙ্কর কেস এসেছিল, যেটাকে কোর্ট রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলেছিল। আর ভারতের প্রায় সব খবরের কাগজেরই ফ্রন্ট পেজে শুধু এই কেসটাই দেখা যাচ্ছিল। আর এই কেসটা দুই প্রেমিক প্রেমিকার মধ্যে, দুই পার্টনারের মধ্যে ঘটেছিল। এই কেসটা ছিল দিল্লির দ্য তন্দুর কাণ্ড। নয়না সাহানি, হরভজন সিং এবং যশবন্ত করের মেয়ে ছিল। হরভজন আর যশবন্তের 4জন সন্তান ছিল, কিন্তু নয়না তার 3 ভাই বোনের থেকে একটু আলাদা ছিল। সে ছোটবেলা থেকেই গোল ওরিয়েন্টেড আর স্মার্ট ছিল। নিজের ওপিনিয়ন্স কিভাবে রাখতে হয় তা সে জানতো। আর যত বড়ই হতে লাগলো, তার পার্সোনালিটি আরও বেশি স্ট্রং আর ডমিনেন্ট হয়ে উঠল। সে জানতো তার জীবনে সে কি চায়। তার নিজের যে থটস ছিল, যে অরিজিনাল থটস ছিল, সেগুলো অন্যদের সামনে তুলে ধরতে সে কখনোই ভয় পেত না। শি ওয়াজ ভেরি মাচ ভোকাল অ্যান্ড স্ট্রেট টু দ্য পয়েন্ট। তার এই পার্সোনালিটির কারণে সে নিজের কলেজে স্টুডেন্ট পলিটিক্সের সঙ্গেও যুক্ত হয়ে পড়ে। দিল্লি ইউনিভার্সিটি থেকে যখন সে গ্র্যাজুয়েশন শেষ করলো, তখন সে পাইলটের পড়াশোনা করার ডিসিশন নেয়, যার কারণে কয়েক বছর সে পলিটিক্স থেকে দূরে ছিল। কিন্তু সে খুব বেশি দিন এই জিনিস থেকে দূরে থাকতে পারেনি। অ্যান্ড ইন 1989 আবার দিল্লির ইউথ কংগ্রেসের গার্ল উইংয়ে জেনারেল সেক্রেটারি হয়ে গেছিল। পলিটিক্সে কাজ করতে গিয়ে সেই উইংয়ে কাজ করার সময় নায়নার সঙ্গে আর একজন মানুষের পরিচয় হয়, যার নাম ছিল সুশীল শর্মা। সুশীল শর্মা এবং নয়না দুজনেই মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছিল। সুশীলের বাবা একটি ব্যাংকে ক্লার্কের চাকরি করতেন। তার পরিবার বড় হওয়ার কারণে এবং পড়াশোনার খরচের জন্য আর্থিক দিক থেকে তাদের কিছুটা সমস্যাও ছিল। বাট ডেসপাইট এভরিথিং, সুশীল হেল্ড অন টু বিগ ড্রিমস। সে তার জীবনে কিছু বড় করতে চেয়েছিল, আরও বেশি সফল হতে চেয়েছিল। তাই সে যখন দিল্লি ইউনিভার্সিটি কলেজে ভর্তি হয় এবং পরে গ্র্যাজুয়েশনের জন্য পড়তে শুরু করে, তখন তার পলিটিক্সের প্রতি খুব বেশি আগ্রহ তৈরি হয়। আর ঠিক নয়নার মতো সে তার কলেজের পলিটিক্স সিনে ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে পড়ে। সে খুব স্মার্ট ছিল, লোকের থেকে কি করে কাজ করিয়ে নিতে হয় সেটা সে জানতো। অ্যান্ড সে খুব ইজিলি লোকের সাথে ফ্রেন্ডশিপ করে নিত। সে জানতো কে তার জন্য বেনিফিশিয়াল এবং কে না, সেই বুঝেই সে ফ্রেন্ডস বানাতো। আর তার নিজস্ব একটি সিগনেচার মুভও ছিল। সে কলেজে নিজের রাইভাল টিমের লিডারদের পোস্টার ছুরি দিয়ে স্ল্যাশ করে দিত। এই অভ্যেসের কারণেই লোকে তাকে চাকু মার নামে ডাকতে শুরু করে। এইসব কর্মকাণ্ড আর তার আউটগোয়িং নেচারের জন্যই সে স্টুডেন্টদের মধ্যে ধীরে ধীরে খুব পপুলার হয়ে উঠেছিল। সুশীলের হাতে যখন এতটা পাওয়ার আসে, তার অ্যাটিটিউড একেবারে কলেজে যাকে বলে রাউডি টাইপের হয়ে গেছিল। তার এই নিজের অ্যাটিটিউডের সঙ্গে মানানসই করতে সে নিজের কাছে একটি রিভলভারও রাখতে শুরু করে, যাতে লোকজনকে ভয় দেখাতে পারে। যদিও তার মূল ফোকাস ছিল স্টুডেন্ট পলিটিক্সে, তবুও তার ব্যবসার দিকেও কিছুটা ইন্টারেস্ট ছিল। সেই কারণে সে তার এক বন্ধু কেশব কুমারের সঙ্গে মিলে একটি রেস্টুরেন্ট বিজনেসও শুরু করার সিদ্ধান্ত নেন। সুশীল তার পলিটিক্সের ক্যারিয়ার নিয়ে খুবই হার্ডওয়ার্কিং ছিল অ্যান্ড প্রচণ্ড সিরিয়াসও ছিল। সামনে এগিয়ে যাওয়ার জন্য সে সত্যি বলতে গেলে যে কোনো কিছুই করতে পারত। সে তার কাজের প্রতি খুবই আবেগী ছিল। আর তার এই বিপুল জনপ্রিয়তার কারণে 1977-এ তাকে ইউথ কংগ্রেসের নেতাও বানানো হয়েছিল। নাও মুভিং ফরওয়ার্ড টু 1989, নায়নাকে দেখা মাত্রই সে তাকে পছন্দ করে ফেলে এবং সে নায়নাকেই ইমপ্রেস করার চেষ্টা করত। তাদের সিমিলার পার্সোনালিটি, তাদের ব্যক্তিত্ব ছিল অনেকটা একই রকম। দুজনের স্টোরি ছিল বেশ সিমিলার, তাদের পার্সোনালিটি ছিল অনেকটা একই রকম, আর দুজনের ইন্টারেস্টও ছিল একেবারে একই। সুতরাং একে অপরের সঙ্গে দেখা হয়ে এবং প্রেমে পড়ে 1993-তে দুজনেই একে অপরকে বিয়ে করে নেন। কিন্তু তাদের বিষয়টা পাবলিক ছিল না। দুজনেই তখন বেশ জনপ্রিয় মানুষ ছিলেন, বিশেষ করে রাজনীতির দিক থেকে। আর আমরা যে সময়ের কথা বলছি সেটা 1993। সেই সময় কলেজের সবাই তো তাদের চিনতো, তাদের নিশ্চয়ই অনেক বন্ধু ছিল।
তবুও অভিযোগ অনুযায়ী তাদের বিয়েতে শুধু তাদের বাবা মা আর হাতে গোনা কয়েকজন মানুষই উপস্থিত ছিলেন। যেমন আমি তোমাদের আগে বলেছিলাম, সুশীল ছোটবেলা থেকেই তার জীবনে খুব বড় কিছু একটা করতে চেয়েছিল। সেই কারণে সে তার বিয়েটা প্রাইভেট রেখেছিল, কারণ তার মতে সে চাইতো না যে তার বিয়ে তার স্বপ্নের পথে কোনো বাধা হয়ে দাঁড়াক। আর কোথাও না কোথাও সুশীলের মনে এটাও ছিল যে এখন যেহেতু তার বিয়ে হয়ে গেছে, যদি এই বিষয়টা সব যুবক যুবতীরা জেনে যায় তাহলে তারা তাকে দুর্বল ভাববে। তাই সে এই কথাটা নয়নাকে খুলে বলেছিল। আর নয়না যেহেতু তাকে ভীষণ ভালোবাসতো, তাই সে বিষয়টা মেনে নিয়েছিল এবং সে পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছিল। আফটার ম্যারেজ সুশীল আর নয়না একসঙ্গে দিল্লির গোল মার্কেটের একটি বিল্ডিংয়ে থাকতে শুরু করলো। শুরুতে সবকিছু ঠিকই ছিল, দুজনে খুশি সুখিতে একসঙ্গে জীবন কাটাচ্ছিল। কিন্তু ধীরে ধীরে তাদের সেই সুখী দাম্পত্য জীবনই তাদের কাছে সাফোকেটিং হয়ে উঠছিল। অভিযোগ ছিল যে সুশীল নাকি অন্য মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ত। সে তাদের জন্য নানান ধরনের ফেভার করত, তাদের সঙ্গে ঘুরতে যেত, যা নয়নার একদমই পছন্দ ছিল না। কিন্তু নয়নার স্ট্রং পার্সোনালিটি, সে খুব সোজাসাপটা ও স্পষ্টভাষী ছিল, তাই এইসব বিষয় নিয়ে সে সুশীলের সঙ্গে সরাসরি কনফ্রন্ট করত, যা সুশীল একেবারেই পছন্দ করত না। এর ফলে তাদের দুজনের মধ্যে প্রচুর ঝগড়া শুরু হয়, প্রায়ই বড় বড় লড়াই হতো। ফিল্মি ভাষায় বলতে গেলে তাদের দুজনের মধ্যে দূরত্ব ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। সুশীল নিজে যদিও অভিযোগ অনুযায়ী মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াতো, তাদের জন্য নানান কাজ করত, তবুও নয়নার কাছ থেকে সে একেবারেই উল্টোটা প্রত্যাশা করত। নয়নাকে নিয়ে সুশীল ভীষণই পজেসিভ ছিল। সে নয়নাকে মারধর করত, তাকে লাইনে রাখার জন্য ঘরের ভিতর বন্ধ করে রাখত। নয়নাকে নিয়ে সে এতটাই অধিকারবোধী ছিল, এমনকি নিজের বাড়ির কাজের লোককেও সে বলেছিল নয়নার উপরে নজর রাখতে। আর সেই সব কথা সুশীলকে জানাতো। নয়না সারাদিন কি করে, কোথায় যায়, কার সঙ্গে কথা বলে আর কাদের সঙ্গে দেখা করে। তাদের বিয়ের প্রায় 2 বছর হয়ে গিয়েছিল, কিন্তু সুশীল তখনও তাদের বিয়েটা প্রকাশ্যে আনেনি। এই কারণে নয়না সারাদিন ঘরে থাকতো, খুব কম মানুষের সঙ্গে মেলামেশা করত আর ধীরে ধীরে ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করছিল। আর সেই সময় সে আবার এক বন্ধু মতলুব করিমের সঙ্গে যোগাযোগে আসে। নয়না আর মতলুব একে অপরের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, কখনো দেখা করে, আবার কখনো ফোন করে। অ্যান্ড আই এম নট ডিফেন্ডিং হার, বাট নয়নার জীবনটা দেখে মনে হয় যে শুধু নিজের যন্ত্রণা একটু কমানোর জন্যই সে এইসব করছিল। সুশীল যখনই জানতে পারলো যে নয়না তার এক পুরুষ বন্ধু মতলুবের সঙ্গে কথা বলছে বা তার সঙ্গে যোগাযোগ রাখছে, তখন সে ভীষণ রেগে যায়। আর এরপরেই তাদের দুজনের মধ্যে আবার খুবই গুরুতর ঝগড়া শুরু হয়ে যায়। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসছে যে সে তো শুধু এক বন্ধুর সাথেই কথা বলছিল, তাতে এত বড় বিষয় কি? সুশীল এত রেগেই গেল কেন? আসলে সুশীলের নয়নার মতলুবের সঙ্গে কথা বলা একেবারেই পছন্দ ছিল না, কারণ মতলুব ছিল নয়নার প্রাক্তন প্রেমিক, নয়নার এক্স বয়ফ্রেন্ড। মতলুব করিম নয়নার সঙ্গে কলেজে পড়তো এবং কংগ্রেস পার্টিতেই কাজ করত, আর দুজন একে অপরকে ভালোবাসতো। কিন্তু মতলুব একজন মুসলিম পরিবার থেকে বিলং করত, তাই নয়নার পরিবার তার এই সম্পর্কের বিরুদ্ধে ছিল এবং সেই কারণেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে ব্রেকআপের পরেও তারা দুজনেই বেশ ভালো বন্ধু ছিল। আর যেহেতু তারা দুজনেই এক পার্টিতে ছিল এবং একই পার্টিতে কাজ করত, তাই তাদের দেখা সাক্ষাৎ হতেই থাকতো। তবে এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, মতলুব তখন ম্যারিড এবং সে শুধু একজন বন্ধু হিসাবেই নয়নাকে সাহায্য করতে চেয়েছিল। মতলুবের মনে হয়েছিল যে নয়নার সঙ্গে কথা বললে সে নিজেও বিবাহিত, তাতে খুব বেশি কোনো সমস্যা হবে না। কিন্তু মতলুব কিংবা সুশীল দুজনের মধ্যে কেউই জানতো না যে নয়না তার দাম্পত্য জীবন নিয়ে ভীষণভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিল।
সে আর সুশীলের সঙ্গে থাকতে চাইতো না। তাই নায়না একটি পরিকল্পনা করে। সে অস্ট্রেলিয়া চলে যাবে। নায়নার ইচ্ছে ছিল বাইরে গিয়ে অস্ট্রেলিয়ায় নিজের একটি এক্সপোর্টের ব্যবসা শুরু করবে। আর এই কারণেই নায়না মতলুবের সঙ্গে যোগাযোগ করেছিল। নায়নার পুরো পরিকল্পনার কথা শুনে মতলুব তাকে অস্ট্রেলিয়ায় গিয়ে সেটেল করতে সাহায্য করার চেষ্টা করছিল। সুশীল পজেসিভ ছিল এবং সে বারবার ন্যানার ক্যারেক্টার নিয়ে সন্দেহ করত, কারণ ন্যানা মতলুবের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতো আর সুশীল তাদের পাস্ট রিলেশনশিপ সম্পর্কে জানতো। তাই তার মনে হতো যে ন্যানা আর মতলুবের অ্যাফেয়ার চলছে। সে প্রতিদিন ঘরে এসে টেলিফোনে রিডায়াল বাটন প্রেস করত, এটা দেখার জন্য যে ন্যানা আসলে কার সঙ্গে কথা বলছিল। আজকালকার যুগের মতো পজেসিভ পার্টনার তাদের হাজব্যান্ড বা ওয়াইফের ফোন চেক করে, কিন্তু এইটা 1995-এর কথা। তখন তো স্মার্টফোন ছিল না। তাই সুশীল ল্যান্ডলাইনে রিডায়াল বাটন প্রেস করত। এই সব কর্মকাণ্ডের জন্য আর সুশীলের এক্সট্রা অ্যাফেয়ারের কারণে নয়না আর সুশীলের সঙ্গে থাকতে চাইছিল না। সেই নয়নার কাছে সুশীলের একটা ব্যাপার জানা ছিল, দে ওয়ার টুগেদার ফর আ লং টাইম। আর নয়না সুশীলের টেম্পার সম্পর্কেও জানতো, কিন্তু সে এই বিষয়টা জানতো না যে দিস কলস যেগুলো মতলুবের সঙ্গে তার হচ্ছিল সেইগুলোই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। 2 জুলাই 1995 সুশীল বাড়ি এলো। সেই সময় নয়না ফোনে কথা বলছিল। নয়না যেই সুশীলকে দেখলো, সে ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ ফোনটা রেখে দিল। সুশীলের সন্দেহ হলো, আর নয়না যখনই সেই ঘর থেকে অন্য ঘরে চলে গেল, তখন সে ফোনে রিডায়াল বাটন প্রেস করলো। আর ঠিক সেই সময় মতলুব কলটা তুলল। যেই মুহূর্তে সুশীল মতলুবের কণ্ঠস্বর শুনল, সে রেগে গেল। ফোনটা রেখে সে নয়নার কাছে চলে গেল। ওদের দুজনের মধ্যে তর্ক শুরু হলো, আর রাগের মাথায় সে নিজের রিভলভার বার করলো। অ্যান্ড উইদিন সেকেন্ডস সে নয়নার উপর 3টে গুলি ফায়ার করলো, যার মধ্যে একটি গুলি নয়নার মাথায় লাগে, সেকেন্ডটি ঘাড়ে লাগে, আর থার্ড গুলিটা মিস করে যায়, যে গুলিটা গিয়ে সোজা এসি ইউনিটের লাগে। চেলেসি আর রাগের বশে সে নয়নার উপর গুলি চালিয়েছিল, অ্যান্ড নয়না ডাইড অন দ্য স্পট। কিছুক্ষণ পরে যখন সুশীল চেক করলো, তখন নয়না মারা গিয়েছে। সে প্যানিক করে যায়। তাই নয়নাকে এখান থেকে বাইরে বের করার জন্য সে নয়নার বডিটাকে একটি প্লাস্টিক ব্যাগ আর বেডশিটে র্যাপ করলো, নিজের গাড়ির ডিকিতে রাখলো, আর নয়নাটাকে নিয়ে এসে যমুনা নদীর পাশে পৌঁছালো। তার ইনিশিয়াল প্ল্যান ছিল সে নয়নার বডিটাকে যমুনা রিভারে ফেলে দেবে, কিন্তু নদীর ধারে অনেক মানুষ ছিল, আর সে যেহেতু পপুলার ছিল, তাই লোকজনকে দেখে সে একটু ভয় পেয়ে গেল, আর সে তার প্ল্যান বদলালো। অ্যারাউন্ড 10:15 সুশীল ব্যাগিয়া বারবিকিউ নামের একটি রেস্টুরেন্টে পৌঁছালো। এই রেস্টুরেন্টটা সুশীল আর তার এক বন্ধু ওন করত। যেখানে পৌঁছে সে রেস্টুরেন্টের ম্যানেজার কেশব কুমারকে ডেকে পাঠালো, আর সে বলল রেস্টুরেন্ট খালি করে দিতে, সব কাস্টমার্স আর এমপ্লয়িজদের বার করে দিতে। কেশব সবাইকে সেখান থেকে বার করে দিল। এরপর সুশীল কেশবের সামনে কনফেস করলো যে সে তার স্ত্রীকে মেরে ফেলেছে, আর নয়নার বডিটা লুকানোর জন্য তার কেশবের হেল্প দরকার ছিল। কেশব ওয়াজ অবভিয়াসলি স্ক্যাড, বাট যেহেতু সুশীল পলিটিক্যাল ফিল্ডের মধ্যে ছিল, তাই চাপের মধ্যে পড়ে কেশব সুশীলকে হেল্প করতে বাধ্য হয়েছিল। দুজনেই ভাবলো নয়নার বডিটা রেস্টুরেন্টে তন্দুরের ভিতরে দিয়ে জ্বালাবে, কিন্তু ওই সময় তারা বডিটা তন্দুরের কাছে এনেছিল, কিন্তু বডি তন্দুরে ফিট হচ্ছিল না, কারণ তন্দুরের ওপেনিংটা ছোট ছিল। তাই সুশীল তার নিজের স্ত্রী নয়নার বডিটা টুকরো করতে শুরু করে। সে বডিটা টুকরো করে এক এক করে তন্দুরে ফেলা শুরু করলো, কিন্তু নয়না বেশিক্ষণ আগে মারা যায়নি, আর এটা হিউম্যান বডি, তাই একেবারে সহজে জ্বলা পসিবল না। তাই তারা প্যানিকে পড়ে যায়। পেপার, কার্ডবোর্ড বা তাদের পলিটিক্যাল পার্টির ব্যানার্স ও সব কিছু যা যা তাদের হাতের সামনে ছিল সব কিছু তারা তন্দুরে ফেলা শুরু করে। তাদের বডিটা তন্দুরে ফেলার সময় তন্দুরের কাছে ঘিয়ের ডাব্বা ছিল,
তাই তারা সেই ঘিও ঢেলে দেয়, যাতে যে কোনো উপায়, যে কোনো প্রসেসে দ্রুত বডিটা জ্বলে যায় এবং সব এভিডেন্স নষ্ট হয়ে যায়। এক এক করে তারা বাটারে 4টে প্যাকেট শেষ করে ফেলেছিল। সুশীল কেশবকে তন্দুরের কাছে দাঁড় করিয়ে রাখলো, যাতে সে আগুন জ্বালিয়ে রাখতে পারে। আর সে নিজে গেটের কাছে চলে গেল, যাতে দেখতে পারে কেউ ভিতরে ঢুকছে কিনা। এখন বডি জ্বলতে শুরু করলো। কিন্তু ইম্যাজিন করুন, এত সব কার্ডবোর্ড, এত সব পেপার, আর তার উপরে এত বাটার যদি একটা ছোট্ট তন্দুরে জ্বলে, তাহলে এর ফ্লেম কতটা উচ্চতা এবং স্মোক কতটা বড় হবে। এই তন্দুরের ফ্লেমস তখন প্রায় 30 থেকে 35 ফুট পর্যন্ত উঠে গেছিল। এই কারণে ওই ফ্লেমস এত বড় হয়ে রেস্টুরেন্টের বাউন্ডারির উপর পর্যন্ত দেখা যাচ্ছিল, যা আশেপাশের মানুষ এবং রাস্তা দিয়ে যাওয়া লোকেরা লক্ষ্য করেছিল। সেই সময় কনস্টেবল আব্দুল কুঞ্জ এবং চন্ডের পাল ওই রেস্টুরেন্টের এলাকায় পেট্রোলিং করছিল। আগুন দেখে তারা ভয় পেয়েছিল যে পুরো এলাকা জ্বলে না যায়। আগুন নিয়ন্ত্রণ করার জন্য তারা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল। ঠিক তখনই সুশীল তাদের থামালো। সে বলল, স্যার, এখানে কিছু হচ্ছে না, আমরা তো শুধু পার্টির পুরনো ব্যানার জ্বালাচ্ছি। এটা 1995-এর কথা। সেই সময় ক্রাইমস হতো, কিন্তু এত হারে নয় যতটা এখন হয়। তাই কেউ সহজে কারোর উপর সাসপিশন রাখতো না, রাইট? তাই কনস্টেবল কুঞ্জ মনে করলো কিছু ফেসি নেই। সে শুধু সুশীলকে বলল, আপনি কন্ট্রোল করুন। এইটুকু বলেই সে তার ডিউটিতে ফিরে গেল। সুশীল কিছুটা রিলিভড বোধ করছিল, কারণ পুলিশও চলে গেছে। কিন্তু এই রেস্টুরেন্টটা এমন একটি এলাকায় ছিল যেখানে ভেজিটেরিয়ানসদের ঘেরা ছিল, যারা এখানে শুধু সবজি বা ভেজিটেবলসই খেত। কনস্টেবল চলে যাওয়ার পর সুশীল আরও বেশি প্যানিকে পড়ল। তার মনে হচ্ছিল বডি যত দ্রুত সম্ভব জ্বলে উঠুক। তাই সে আরও বেশি পেপার তন্দুরে ফেলা শুরু করে। তন্দুরের আগুন তখন আরও বড় হয়ে উঠেছিল, যা কাছে থাকা একজন লেডি লক্ষ্য করেছিল। আগুন যখন তীব্র হলো, তখন এক সবজি বিক্রি করা মহিলা, আনারো দেবী, আগুন দেখল এবং ভয় পেয়ে গেল যে হয়তো আগুন আশেপাশের এলাকায়ও ছড়িয়ে পড়বে। সে চিৎকার করে বলল, হোটেলে আগুন লেগেছে, আগুন লেগেছে। তারপরও কুঞ্জয়ের সন্দেহ হয়নি। তার মনে এটাই চলছিল যে মানুষগুলো কতটা কেয়ারলেস। তবুও সে স্টেশনে কল করলো এবং নিজে হোটেলের পিছন দিক থেকে চলে গেল। সে নিজে হোটেলের পিছনের দেওয়াল থেকে লাফ দিয়ে আগুনের দিকে ঢুকে গেল। এখন কল্পনা করতে হবে ওই তান্দুরটা ছিল একটি ওপেন স্পেসে, একটি গ্রিনারি এলাকায়। যেই মুহূর্তে সে ওয়ালের উপর দিয়ে উঠল এবং ভেতরে ঢুকলো, সে ভেতরে তন্দুরের পাশে কেশবকে দাঁড়িয়ে থাকতে দেখলো। কেশব পুলিশকে দেখে প্যানিকে পড়ে গিয়েছিল, কিন্তু সে কুঞ্জুকে দেখে বলল, আমরা পার্টির পুরনো পোস্টার্স জ্বালাচ্ছি। বাট একটা প্রবলেম ছিল। পুলিশের কাছে তখন এই এলাকায় খুবই তীব্র এবং অস্বাভাবিক একটা পোড়ার গন্ধ আসছিল, যা কোনো কাঠ বা পেপার জ্বালানোর মতো ছিল না। গন্ধটা ছিল মোস্টলি মিটের মতো। তাই কনস্টেবল ঠিকমতো তন্দুরের ভেতরে দেখার চেষ্টা করলো। যখন আগুন কিছুটা কমে গেছে, তখন মনে হলো তার কেউ ডিয়ার বা গোট জ্বালাচ্ছে। এরপর কনস্টেবল কেশবের দিকে তাকালো, আর কেশব প্যানিকে বলল, হ্যাঁ, আমি এখানে গোট জ্বালাচ্ছি। কিন্তু তখন পর্যন্ত পুলিশ সেখানে পৌঁছে গিয়েছিল। বডি কিছুক্ষণ ধরে জ্বলছিল, তাই ফ্লেশ জ্বলার গন্ধ আরও বেশি তীব্র হয়ে উঠল। পুলিশ সাসপিশিয়াস হলো এবং তারা আগুন নেভালো। যখন তারা কাছে গিয়ে দেখল, তখন তাদের বোঝা গেল যে তন্দুরের উপরে সত্যিই কোনো মানুষেরই বডি ছিল। সব কিছু সুশীল দূর থেকে দেখছিল এবং যেই মুহূর্তে সে দেখল যে পুলিশ কেশবকে ধরে নিয়েছে, সে সেখান থেকে পালিয়ে গেল। বডি জ্বলার পর এতটাই নষ্ট হয়ে গিয়েছিল যে তা চেনা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল যে এই বডিটা কার, সেই মানুষটা কে ছিল। যেমন আমি বলেছিলাম, সুশীল বডির হাত পা কেটে ফেলেছিল এবং তারপর সেই পিসেস তন্দুরে ফেলেছিল।
আর জ্বলার পর ন্যায়নার পুরো ফেস এবং টর্সও নষ্ট হয়ে গিয়েছিল, শুধু তার হেডে কিছু হেয়ার বেঁচেছিল। কিন্তু কেশবকে অ্যারেস্ট করার পর তখন সে নিজেই কনফেস করলো, এটা ন্যায়না, এটা ন্যায়নার বডি। তখন পুলিশ অ্যাকচুয়ালি বুঝতে পারলো যে ওকে, সো অ্যাকচুয়ালি শি ইজ আ ওমেন। কিন্তু স্পষ্টভাবে তারা কেবল কেশবের কথার উপর বিলিভ করতে পারতো না। তাই আরও এভিডেন্স খুঁজতে পুলিশ ন্যায়না এবং সুশীলের রেন্টেড ফ্ল্যাটে পৌঁছালো। সেখানে তারা বুলেট কেসিংস এবং ব্লাড স্টেইনস খুঁজে পেল। এরপর বডিটি শনাক্ত করার জন্য তারা ন্যায়নার ফ্যামিলিকে ডেকেছিল। কিন্তু বডি এতটাই ডিস্ট্রয় হয়ে গিয়েছিল যে হরভজন সিং এবং যশবন্ত কর, তার নিজের বাবা মাও তাদের মেয়েকে চিনতে পারছিল না। শেষ পর্যন্ত মতলুবই সেই ব্যক্তি ছিল যিনি ন্যায়নার বডিটাকে তার হেয়ারস্টাইল এবং নোজ স্ট্রাকচার দেখে শনাক্ত করেছিল। আর এটি ইন্ডিয়ার একটি ল্যান্ডমার্ক কেস, যেখানে ডিএনএ ব্যবহার করে বডি শনাক্ত করা হয়েছিল। প্রথমবার যখন অটোপসি করা হয়েছিল, এক্সপার্টসরা বললেন যে মৃত্যু এক্সেসিভ বার্নিংয়ের কারণেই ঘটেছে। কিন্তু অটোপসি থেকে বোঝা যায়নি যে বডি আগুনে জ্বলানোর আগে কাট করা হয়েছিল নাকি আগুনে পোড়ার কারণে বডি ভেঙে গেছে। এই কারণে সেকেন্ড অটোপসি করতে হয়েছিল। সেকেন্ড অটোপসিতে ন্যায়নার বডিতে বুলেটস পাওয়া গিয়েছিল, যে পুলিশের কাছে সুশীলের বাড়ি থেকে উদ্ধার হওয়া বুলেট সেলসের সাথে ম্যাচ করছিল। প্রথমবার এক্সপার্টস ঠিকভাবে তাদের কাজ করেননি। আর যেহেতু দ্বিতীয় অটোপসিতে বুলেটসের কারণে মৃত্যু নির্ধারিত হয়েছিল, তাই এখন এই সন্দেহ উঠতে পারে যে পুলিশ ন্যায়নার বডিতে বুলেট প্ল্যান্ট করেছিল যাতে সুশীলকে কনভিক্ট করা যায়। আবারও সে পার্টি মেম্বার এবং ফেমাস একজন ছিল। সাধারণত প্রতি কেসেই প্রথম অটোপসিকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এই কেসে প্রথম অটোপসি অসম্পূর্ণ ছিল, তাই দ্বিতীয় অটোপসিকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছিল। সুশীল তখন পর্যন্ত পলায়ন করছিল, রাজ্য জুড়ে ঘুরছিল, কিন্তু 10th জুলাই সুশীল ব্যাঙ্গালোরে সারেন্ডার করলো। যখন পুলিশ তাকে ধরে আনতে গেল, তাকে সহজে চেনাই যাচ্ছিল না, কারণ সে তার হেড এবং মুস্টাচ পরিবর্তন করেছিল। আর সে বারবার বলছিল, আমি তো শুধু তীর্থযাত্রাতে গেছিলাম, জানি না ন্যায়নার সঙ্গে কি হয়েছে। কোর্টের কাছে কোনো প্রপার এভিডেন্স ছিল না যে সুশীলই কালপ্রিট। কেবল দুজন আইউইটনেস ছিল, একজন কনস্টেবল এবং তার পার্টনার, যারা সুশীলকে রেস্টুরেন্টে দেখেছিল এবং একই সঙ্গে সুশীলের বাড়িতে বুলেট সেলসও দেখা গিয়েছিল। কিন্তু কেউ সুশীলকে ক্রাইম কমিট করতে দেখেনি। আর এই কারণেই এভিডেন্স কম থাকার কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারছিল না। কারণ সুশীল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসছিল, তার মাইন্ড অনেক চতুর ছিল এবং সে জানতো কেউ প্রুফ করতে পারবে না, কারণ কেউ তাকে ক্রাইম কমিট করতে দেখেইনি। তাই সে কখনো স্বীকারই করলো না যে সেই নায়নাকে হত্যা করেছিল। তবুও পুলিশ হার মানল না এবং তারা এভিডেন্স সংগ্রহ করতে থাকলো। পরবর্তীতে যখন সে বুঝলো তার আর কোথাও যাওয়ার নেই, কারণ পুলিশ এখন তার বিরুদ্ধে সব প্রুফ পেয়ে গেছে। তার মধ্যে ছিল তার কার, সেই রাতে ব্লাড স্টেইনড ক্লোথস এবং কেশবের কনফেশন। তখন সে নিজেই কনফেস করলো। যখন তাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও সে তার পলিটিক্যাল কানেকশনসের উপর এতটাই বিশ্বাস করছিল যে সে বলেছিল, ডোন্ট ওয়ারি, আমি 1-2 মাসের মধ্যেই বার হয়ে আসব। এবং শেষ পর্যন্ত সে এটাও ডিনাই করে গেল যে তার এবং ন্যায়নার মধ্যে কিছু ছিল বা তাদের মধ্যে কোনো বিয়েও হয়েছিল। আমি জানি না হত্যার পরেও কেন সে তার ম্যারেজ অস্বীকার করেছিল, কিন্তু এটা স্পষ্ট যে ন্যায়নাকে শুধু সে জেলেসি এবং সাসপিশনের কারণেই হত্যা করেছিল। হাইকোর্ট এই কেসকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস হিসেবে ঘোষণা করে সুশীলকে ডেথ সেন্টেন্স দিয়েছিল। কিন্তু পরে সুপ্রিম কোর্ট সুশীলের ডেথ পেনাল্টিকে লাইফ ইমপ্রিজনমেন্টে পরিবর্তন করেছিল। 2018-এ 22 ডিসেম্বর সুশীলকে জেল থেকে মুক্তি দেওয়া হলো। বলা হয় যে সে তার প্রি লাইফে 23rd ইয়ার থারের জেল কাটিয়েছে, যা যথেষ্ট ছিল। তার নেচারের পরিবর্তন হয়েছে এবং জেলে সে পূজারী হিসেবে কাজ করত, যা প্রমাণ করে যে সে এখন পুরোপুরি কনভার্ট হয়েছে। শেষে আইরনি এই কেসটার হলো এইটাই যে সুশীল এখন ম্যারেজ কাউন্সিলর হিসেবে কাজ করে,
মানুষকে শেখায় কিভাবে তাদের ম্যারেজে নিরাপদ রাখবে এবং একে অপরকে কিভাবে ভালোবাসবে এবং বিয়েতে কি কি থাকা উচিত। এই কেসের পর মানুষ 1 বছর পর্যন্ত দিল্লিতে তন্দুরে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল। এটি কোনো মজা নয়, এটি সত্যি। এটি কোনো জোক নয়, এটি একটি ডিস্টার্বিং রিয়ালিটি। কারণ মানুষ যখন তন্দুরের নাম শুনতো তখন তাদের মনে নায়নার স্মৃতি আসতো এবং তারা ডিস্টার্বড ফিল করতো।